আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টকসে আপনাদেরকে সকলকে অনেক স্বাগত। আজকের বিকাশ টকসে রয়েছি আমি মিতা এবং আমার সঙ্গে রয়েছেন আজকের আমাদের বিশেষ অতিথি মীনাক্ষী ভট্টাচার্য ম্যাডাম। উনি একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। চলুন আজকে ওনার সাথে আমরা পরিচয় করে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার, পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত। অনেক ধন্যবাদ। তো ম্যাডাম, আপনি তো একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন, তো এই যে জীবনে অবসরপ্রাপ্ত শিক্ষিকা হয়ে এই যে কাটালেন সময়টুকু, এটা যদি একটু ছোট করে আমাদেরকে বলেন। আচ্ছা, প্রথমে আমি পজিটিভ বার্তার সকল কর্মকর্তাদের এবং আপনাদের সবাইকে আমি জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, কারণ আপনারা আমাকে আজ এই টক শোতে আমন্ত্রণ জানিয়েছেন এজন্য। আচ্ছা, এবার আমি বলছি, কি বললেন প্রশ্নটা? আপনি তো অবসরপ্রাপ্ত এখন শিক্ষিকা হিসেবে রয়েছেন, তো এই যে আগের যে লাইফটা, জার্নিটা, সেই জার্নিটা একটু আপনার কাছ থেকে শুনে নেব। স্কুল জীবনে শিক্ষকতার জীবনের কাহিনীটা একটু শুনে নেব আপনার কাছে। খুব ছোট্ট করে বলতে হবে, কারণ আমার শিক্ষকতার জীবন কিন্তু সুদীর্ঘ। 38 বছর 6 মাস আমি শিক্ষকতা করেছি। বিভিন্ন স্কুলে করেছি, শহরে, শহরতলিতে, গ্রামে এবং মফস্বলে করেছি। তো সেই কারণে বহু বিচিত্র সব ঘটনা, যেগুলো আমাকে সমৃদ্ধ করেছে আমার জীবনকে, এবং আমি যে টুকটাক লেখালেখি করি সাহিত্যে, মানে গল্প, প্রবন্ধ বা কবিতা, সেগুলোতে সেটা আমাকে অনেক সাহায্য করেছে। এগুলো আমার জীবনের পথ কিছুই যাবে না ফেলা। ঠিক এই যে কথাটা রবীন্দ্রনাথ বলেছেন, যে জীবনের ধন কিছুই যাবে না ফেলা, এই কথাটা যে রবীন্দ্রনাথ বলেছেন সত্যিই তাই। যেখানে যা কিছু পেয়েছি, জড়ো করেছি, সেখানে কত মণিমুক্ত ছড়িয়ে রয়েছে ছাত্রদের মধ্যে, ছাত্রীদের মধ্যে, সহকর্মীদের মধ্যে, এলাকার মধ্যে। এই সমস্ত কিছু আমি জড়ো করেছি, করে আমার সাহিত্যে বিভিন্ন সময়ে সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো এভাবে সমৃদ্ধ হয়েছি। আর এমনিতে আমি বেশ কয়েকটা স্কুলে চাকরি করেছি। প্রথম তো ক্লাসিক্যাল টিচার ছিলাম, তারপর অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস, তারপর ফাইনালি হেডমিস্ট্রেস হয়েছিলাম। তো বিভিন্ন স্কুলে আমি ছাত্রছাত্রীদের দিয়ে, তো ক্লাস তো আছেই, তার উপর মানে কালচারাল প্রোগ্রাম করিয়েছি অনেক। আমার বাচ্চাদের, মানে আমি বাচ্চাদের বলতে আমি ছাত্রছাত্রীদের কথা বলছি, ওদের আমার লেখা নাটক করিয়ে সায়েন্স, এবং সেটা আমি পরিচালনা করেছিলাম। তো ওরা ফার্স্ট হয়েছিল, যে বিজ্ঞান ভিত্তিক নাটক, ওইরকম অনেক অনেক ঘটনা আছে। তারপর চিত্রাঙ্গদা নৃত্যনাট্য করিয়েছি, বিভিন্ন নাটক করিয়েছি, বিভিন্ন গীতি আলেখ্য আমি লিখে তাদের দিয়ে করিয়েছি, এবং সব স্কুলেই, সেটা কোনো একক স্কুলে নয়। আমি যে বর্ডার সংলগ্ন স্কুলেও চাকরি করেছি, আমি একটু টিলা বা বাহার যেটা বলা হয় সেখানেও করেছি, সমতলে করেছি, শহরতলিতে, গ্রামে, শহরে, সর্বত্রই চাকরি করেছি, অনেকগুলো স্কুলে। এবং সব স্কুলেই বাচ্চাদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে আমার এই একটা জগৎ তৈরি হয়েছিল, যা আজও ওরা আমার জন্মদিনে ফোন করে অনেকে। আমি তো রিটায়ার করেছি 14তে, তো এখন মানে 11 বছর এখনও ওরা আমাকে ফোন করে, মাঝে মধ্যে কেউ এসে দেখা করে। এগুলো আমার জীবনের প্রাপ্তি, শিক্ষক জীবনের এটা আমার বিশাল প্রাপ্তি। আর একটা প্রাপ্তি, সেটা সরকার থেকে পেয়েছিলাম 5 সেপ্টেম্বর, সেটা আমাদের শিক্ষক দিবসে আমাকে কৃতি শিক্ষিকা হিসেবে সম্মানিত করা হয়েছিল। শিক্ষা যে আমাদের বিভাগ, সেই এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আর কি।
করা হয়েছে। হ্যাঁ, তো আমরা জানতে পারলাম ম্যাডামের যে শিক্ষিকা জীবনের ঘটনা কাহিনী আমরা ছোট্ট করে জানলাম। তো আমি ম্যাডামের কাছ থেকে আজকে আলোচনা করব যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ওনার যে সদর্থক ভাবনাগুলো, সেই ভাবনাগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করব। তো যে প্রশ্নটা প্রথমেই আমি আপনার কাছে তুলে ধরবো সেটি হলো যে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার যে সদর্থকতা ছিল সেটা বলতে আমরা কি বুঝি? সুন্দর প্রশ্ন। বলছিলাম যে রবীন্দ্রনাথ তার মননে, তার চিন্তনে সব সময়ই যে সদর্থক ভাবনা তিনি বহন করে চলতেন তা আমরা কীভাবে টের পাই? আমরা বুঝতে পারি তার সৃষ্টিতে, তার কাজের মাধ্যমে। কারণ একটা কাজ করলেই তো বোঝা যায় সেই কাজটা কি সমাজের পক্ষে ভালো হলো না ক্ষতিকারক হলো। তো সেই কাজের মাধ্যমে তো বোঝা যায় তিনি কতটা তার সদর্থক পদক্ষেপ ছিল, এবং সেই কাজ একটা মানুষ যখন করে তার আগে তার মাথায় কাজটা করে, তার মানে তার মননে। ঠিক, রবীন্দ্রনাথ চিন্তনে, মননে, কর্মে, সৃষ্টিতে পুরোটাই পজিটিভ ছিলেন। একদম। হ্যাঁ, এর উদাহরণ আমি দিতে পারি, আর অনেক অজস্র উদাহরণ আছে। একদম ঠিক। যাই হোক, তারপর কিছু হ্যাঁ, তো এরকমই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে যে অনেক দুঃখ কষ্ট উনি পেয়েছেন এবং তিনি বয়েছেন নিজের জীবনের সঙ্গে, তো এই যে তার কিছু যদি ঘটনা যদি আপনার কাছ থেকে একটু শুনতে পারি। তো মানে বিশাল ব্যাপার। রবীন্দ্রনাথের যে 80 বছরের জীবন পুরোটাই পজিটিভ, পুরোটাই সদর্থক। একটু একটু আমি বলছি, যেহেতু আপনি আমাকে বললেন যে ঘটনা একটু একটু বলার জন্য। হ্যাঁ, তো বলছি, যেমন আমি দুটো সাইড দিয়ে বলছি। একটা হচ্ছে যে তার যে জীবনে তিনি যে তার ব্যক্তিগত, তার পারিবারিক জীবন আর তার সৃষ্টি জীবন, এগুলোতে ছোট্ট করে বলছি আমি যে কিভাবে সদর্থক ভাবগুলো প্রকাশিত হয়েছে। একবার তিনি জাপান যাচ্ছিলেন, তখন সহযাত্রী আর অনেকেই ছিলেন। ঝড় উঠল, জল ঢুকছে জাহাজে, জাহাজের নাম হচ্ছে তোসামারু জাহাজ। তো তখন তো ভেতরে থাকা যাচ্ছে না, ডেকে এসে দাঁড়িয়েছেন রবীন্দ্রনাথ। তখন রাত, সারা রাত সাধারণত বিছানাতে আমরা ঘুমাই, বিছানাকে আমরা বহন করি না, কিন্তু রবীন্দ্রনাথ ওই দিন ওই রাতে বিছানাতে তো বসতে পারেননি, বিছানাকে বহন করে ডেকে এসে দাঁড়িয়েছেন, মানে জলে থই থই। এমন অবস্থায় কল্পনা করতে পারা যায় সত্যি। তিনি লিখছেন, তিনি গান গাইছেন, মানে একটার পর একটা শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, এ ধরনের গানগুলো করছেন তিনি ডেকে দাঁড়িয়ে। তারপর গান তো শেষ হয়ে যাচ্ছে একটা সময়, কিন্তু জল তো বাড়ছেই বাড়ছেই, ঝড় তো কমছে না। তখন তিনি নতুন একটা গান লিখলেন। শুনো, গানটা অসম্ভব জনপ্রিয় গান। আমি এক লাইন সুরে করার চেষ্টা করছি। ঠিক। ভুবন জোড়া আসন খানি হৃদয় মাঝে আমার, হৃদয় মাঝে বিছাও আনি, ভুবন জোড়া আসন খানি। ভুবন জোড়া আসন খানি, এই গানটা ওই মুহূর্তে লিখতে পারেন? ঠিক। মানে এইরকম সংকটময় মুহূর্তে, যে কোনো মুহূর্তে ওদের যে কোনো ধরনের ঘটনা ঘটে যেতে পারে, এত বিপদ সংকুল অবস্থায় তিনি লিখছেন। আরেকবার সেটা প্রতিস্বরে, তিনি সম্ভবত সেটা নাগর নদীতে ওই রকম বোটের মধ্যে আছেন, ভীষণ ঝড় উঠেছে, তখন তিনি গাইছেন, তখন তিনি লিখছেন, যদি বারণ করো তবে গাহিব না। তারপর তিনি ওই রকম মানে ঝড়ের মধ্যে, মানে বর্ষণ হচ্ছে, মেঘ ঝরছে, বৃষ্টি থামছে না, বোট টলমল করছে, এমনি অবস্থায় তিনি লিখছেন, বিধি ডাগর আখি
যদি দিয়েছিল সে কি আমারই পানে ভুলে পড়িবে না বিধি ডাগর আঁখে। এরকম প্রেমের কবিতা ওই সময়। তো এরই মাঝে একটা কথা বলি আমি আরেকটা, যে আপনাকে বলি যে এত সুন্দর আপনার গলা, যে সত্যি খুব ভালো লাগছে শুনে। আপনার এই ছোট্ট ছোট যে গানগুলি করছে রবীন্দ্র ঠাকুরের গানগুলি, সত্যি খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। এরই মাঝখানে আরেকটা কথা বলবো, আপনার লেখা যে সৌরস্রোত, সৌরস্নাত রবীন্দ্রনাথ, তো আপনারই লেখা বই যেটি কিনা শান্তিনিকেতনে, বোলপুর শান্তিনিকেতনে সেই লাইব্রেরিতে স্থান পেয়েছে। আমি বইটা একটু দেখাবো। সৌরস্নাত রবীন্দ্রনাথ ম্যাডামের নিজের লেখা বই, বোলপুর শান্তিনিকেতনে বিশ্বভারতী লাইব্রেরিতে, রবীন্দ্রভবন, বিশ্বভারতীর রবীন্দ্রভবনের যে গ্রন্থাগার, সেখানে বইটি স্থান পেয়েছে। এটা আমারও একটা প্রাপ্তি, ভাবা যায় না। সত্যি এত সুন্দর, এত ভালো, এত সুন্দর প্রাপ্তি, সত্যি আমাদেরই গর্ব হচ্ছে যে। আর ম্যাডামের আরও রয়েছে অনেকটি বই, যেটি আমরা দেখতে পাচ্ছি যে ম্যাডামের আরও 9টি নিজের লেখা বই রয়েছে। তার মধ্যে কিছু কিছু বই আমি বলবো যে হৃদয়ের ঋতুরঙ্গ, ম্যাডামেরই লেখা কবিতা, হ্যাঁ কবিতার বই একটি। প্রথম কবিতার ছোট্ট পড়ে শোনাবো? একদম 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 ভালো হবে। তুমি পড়ো না, একটু পড়ো। আমি তুমি করে বললাম, অবশ্যই হঠাৎ করে মন চলে এলো মুখে, খুশি হব। আপনি শোনান একটু। আচ্ছা, ছোট্ট তো একটা, একেবারেই ছোট, পড়বে না? আমি পড়বো। আচ্ছা, আমার কবিতার নাম হৃদয় পুড়লে। হৃদয় পুড়লে দমকল আসে না, আসে কবিতা। হৃদয় পুড়লে জমে না ছাই গাদা গাদা, ভরে যায় শুধু কবিতার পাতা। হৃদয় পুড়লে পোড়া গন্ধ আসে না বাতাসে, শুধু বেদনার নীল পদ্মের সুরভি ভেসে আসে। পুড়ে পুড়ে এভাবেই স্বর্ণ হয় যাবতীয় দহন যন্ত্রণা, এবং তারপরই হয় এক অগ্নিবর্ণ প্রভাতের সূচনা। বাহ, খুবই সুন্দর একটি কবিতা। আমরা ম্যাডামের নিজের লেখা স্বরচিত কবিতা, যেটা আমরা শুনলাম ম্যাডামের কণ্ঠে। তারপরে আমরা আরো দেখতে পাচ্ছি যে নিঃশব্দের ধ্বনি, নৈশব্দের ধ্বনি। হ্যাঁ, বাহ, এটাও নৈশব্দের ধ্বনি, এটাও ম্যাডামের লেখা। খুব সুন্দর। এক আলোকিত সত্তা ও অন্যান্য, এইভাবে আমরা 9টি বই আমরা দেখতে পাচ্ছি ম্যাডামের লেখা বই। অল্প অল্প গল্প কথা, এটার মধ্যে কি পুরো ছোট ছোট করে গল্প নিশ্চয়ই লেখা আছে? তো এর মধ্যে থেকে একটা নিশ্চয়ই গল্প আমরা শুনতে পারি ম্যাডামের? বলতে চাইলে তো আমি তো খুশি। ছোট গল্প, ছোট, একদম ছোট দেখে একটা তাহলে পড়ি। এগুলো একটু, এগুলো দেখিয়ে দাও। হচ্ছে ইচ্ছা মেয়ের পালক। ইচ্ছে মেঘের পালক। ইচ্ছে মেঘের পালক। ইচ্ছে মেঘের পালক আমরা দেখে নিচ্ছি। তারপরে আছে বর্ণালী দিগন্তে, অনুভবের যাওয়া আসা, নির্বাচিত কবিতা। আমরা এতটি বই দেখতে পেলাম, এটি সবটি হচ্ছে আমাদের ম্যাডামের নিজস্ব লেখা। তারই মধ্যে একটি কবিতা, গান এবং আমরা গল্প শুনে নেব ম্যাডামের কাছ থেকে। এখন শুনবো আমরা একটা ছোট্ট করে গল্প। তাহলে ছোট গল্প একটা পড়ি। হ্যাঁ, ছোট্ট করে একটা গল্প আমরা শুনবো। গল্পটার নাম হচ্ছে, আমার গল্পের শীর্ষক হচ্ছে দাম্পত্য। সব সময় গজেন্দ্রের এই ঘুর ঘুর ভাবটা অলকার একেবারে অসহ্য। বাজার করতে যাবার ব্যাকুল বাসনার এটাও একটা কারণ বই কি। বাজার থেকে সংগৃহীত বিভিন্ন বার্তা পৌঁছে দিতে পাড়ায় পাড়ায় এই ঘোরাঘুরির অভ্যেসটা ওর দিন দিনই বাড়ছে। গুম হয়ে থেকে অলকার গোঙানি, সেই কখন বাজারে গেছে, ঘরে ফেরার নামটি নেই। কথাগুলো নিজের মনে মনে বলতে না বলতেই বাজার থেকে কপট বেজার মুখে গজেন্দ্রর গৃহাগমন। হাতে বেগুনি রঙের বাজারের থলিটাতে অলকার দৃষ্টিপাত। থলিটার গায়ে সাদা চুনের ফেব্রিকের কাজ যত্রতত্র।
এছাড়াও গজেন্দ্রর তাম্বুল প্রীতির চিহ্ন রয়েছে সর্বত্র। দরজার পর্দায়, পাজামায়, খাটের স্ট্যান্ডে ছড়ানো পানরসিক ভদ্রলোকটির এসব কুকীর্তি পরিষ্কার করতে করতে অলকার একেবারে প্রাণান্ত অবস্থা। একদিন তাই প্রচণ্ড রেগে গিয়ে অলকা এক ঢিলে চুনের কৌটোটার পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়েছিল। কিন্তু বলাই বাহুল্য যে এরপরও গজেন্দ্রর পান খাওয়ার অভ্যেসের প্রয়াণ ঘটেনি। এই মুহূর্তে বাজারের থলির ভিতরে উঁকি মেরেই অলকার চোখ পিটপিট করে উঠল। সে কি, আবার সেই পুঁটি মাছ! এই বিবাহিত জীবনের 12 বছরে বারে বারে বাজার থেকে পুঁটি মাছ আনারই বাড়াবাড়ি দেখে আসছে সে বহুবার। এই মাছের প্রতি গজেন্দ্রর যে পক্ষপাতিত্বের কথা উল্লেখ করেও নিয়মের উল্লঙ্ঘন করতে পারেনি। একবার তো এই পুঁটির জ্বালায় ওকে পোটনাপুটলি বেঁধে পিত্রালয়ে গিয়ে 15 দিন থাকতে হয়েছিল পরিত্রাণ পাবার জন্যে। আজ আবার সেই পুঁটি থলের ভেতর থেকে ফুটফুট করে তাকাচ্ছে। ঠিক সেই সময় গজেন্দ্রর ফোড়ন। বুঝলে পুটির মা, মাছ বাজারে গিয়ে এই ফুটফুটে পুটির সঙ্গে হঠাৎ দেখা, আর সঙ্গে সঙ্গেই মনে পড়ে গেল তোমার হাতের পরিপাটি করে কি দুর্দান্তভাবে পুঁটি মাছ রান্নার কথা। এ মাছ দিয়ে কত রকম তরকারি যে তুমি রাঁধতে পারো সে আর বলার মতন নয়। এই তো সেদিন আড্ডাতে অভিলাষও তোমার পুঁটি মাছের রান্নার কথা খুব তারিফ করছিল। আর রুমা বৌদি ওই দিন তো তোমার সামনেই বলল তোমার হাতের পুঁটির ঝাল তরকারিটার কত প্রশংসা। থামো থামো, আর দেখলামও করতে হবে না। 100 বার বলেছি আমাকে পুঁটির মা বলে ডাকবে না। সন্তানের জন্ম দিতে না পারার যন্ত্রণাকে আর বাড়িয়ে দিও না। যে পুঁটির জ্বালায় জ্বলে পুড়ে মরছি, খবরদার সেই পুঁটির জননী হতে নিজেকে আমি জানান দিতে একেবারেই চাই না। গজেন্দ্রকে থামিয়ে দিয়ে অলকা গজগজ করে কথাগুলো বলে উঠল। আসন্ন বিপদের সম্ভাবনা দেখে গজেন্দ্রও কিছুটা শঙ্কিত। এখন যদি ও আবার কিছু উল্টোপাল্টা কথা বলে বসে তাহলে বিপদ বাড়বে বই কমবে না। শেষে না তার প্রিয়তম পুঁটি মাছের সুস্বাদু ব্যঞ্জনের আস্বাদনে কিছুটা রকম ফের হয়ে যায়। ভাবিত গজেন্দ্রর স্বগতোক্তি। একেই ভাদ্র শেষের ভীষণ রোদ ভুলুককে তাঁতিয়ে মারছে, এর উপর আমার বোকার মতন এরকম ভূমিকায় খাবারের প্ল্যানটা ভেস্তে না গেলেই হয়। বিড়বিড় করে কথাগুলো বলেই হঠাৎ গজেন্দ্রর নীলা বৌদির কথা মনে পড়ে গেল। সেদিন নীলা বৌদির পরনের নীল রঙের শাড়িটার খুব প্রশংসা করেছিল অলকা। সুন্দর একটা সূত্র মনে পড়ে যেতে সে সঙ্গে সঙ্গে সহাস্যে গজেন্দ্র গদগদ হয়ে অলকার কাছাকাছি এসে বললে, এই অলি শোনো, এই পুজোর তো আর বেশি দেরি নেই, চলো না, আজ খাবার দাবারের পর বিকেলে জীবন মলে যাবো। জমকালো একটা জামদানি কিনে দেবো তোমাকে নীল রঙের, অনেকটা ওই নীলা বৌদির শাড়িটার মতো। অলকা কলকলিয়ে উঠলো, হয়েছে, খুব হয়েছে। গত বছর ঘটনা মনে নেই? ছি 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 ছি, আমার লজ্জায় আমার কী অবস্থা হয়েছিল। শাড়ির দাম নিয়ে বিক্রেতার সঙ্গে তোমার সে কি দাপাদাপি, আর আমার দাঁত কপাটে লেগে গিয়েছিল তোমাদের অবস্থা দেখে। শেষমেশ শাড়ি কেনা তো শিখে রেখে আমি খালি হাতেই বাড়ি ফিরেছিলাম। শিক্ষা হয়েছিল যে হাড় কিপটে লোক তুমি, হাড়ে হাড়ে আমি তা টের পাচ্ছি। কাজ করতে করতে আমার হাড় মাস শেষ হয়ে গেল। একজন কাজের লোকও রাখুনি কোনো দিন। পদ্মগলির মতো হাত দুটো আমার পুঁটি হাতাতে হাতাতে হতে আর বাকি নেই। এক শ্বাসে কথাগুলো বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো অলকা। আর কি পড়বো না, বেশি বড় হচ্ছে। খুবই সুন্দর, অসাধারণ একটি আমরা গল্প, ছোট গল্প, আরো তো অনেক কিছু পড়তে হচ্ছে। একদম শুনতে পেলাম আমাদের ম্যাডামের কণ্ঠে। সত্যি খুব ভালো লাগলো যে ম্যাডামের লেখা গল্প ছোট্ট করে একটু আমরা শুনতে পেলাম। তো ম্যাডাম, এরপরে আমরা জানবো আপনার কাছ থেকে যে রবীন্দ্রনাথ ঠাকুর আজকের দিনে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক। হ্যাঁ, ভীষণভাবেই প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ তো সবসময়ই প্রাসঙ্গিক, বরাবরই প্রাসঙ্গিক ছিলেন, এখনও প্রাসঙ্গিক, ভবিষ্যতেও তিনি প্রাসঙ্গিক থাকবেন। কারণ তার যে দেখো, একজন রবীন্দ্রনাথ তো শুধু একজন কবি নন, না শুধু একজন সাহিত্যিক নন, তিনি একজন নাট্যকার, অভিনেতা, এগুলো তো ছোট গল্পকার, গীতিকার, ঠিক আছে, কিন্তু এছাড়াও তিনি
এতগুলো কাজ করেছেন সমাজের জন্যে। তিনি সমবায় ব্যাংক স্থাপনে, তিনি ব্যাংকে তার যে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1,20,000 টাকা তিনি কৃষি ব্যাংকে রেখেছিলেন। তিনি সেটা কে করবে এরকম? তারপর তিনি যে শ্রীনিকেতনে যে তোমার কাজগুলো তিনি করেছেন, সেগুলোতে কত কত লোকের যে জীবনের আয় হচ্ছে, জীবন চলছে। যেমন ধরো এই যে গয়না বানানো, ছোট ছোট গয়না বানানো, তারপর তোমার যে বাটিকের কাজ, তিনি ইন্দোনেশিয়া গেছেন, ইন্দোনেশিয়া গিয়ে তিনি ইন্দোনেশিয়া থেকে তিনি বাটিকের কাজ শান্তিনিকেতনে তিনি শেখেননি, কিন্তু তার যে ছেলে রথীন্দ্রনাথ, তিনি কাঠের উপর তার বাটিকের কাজ করতেন, কাঠের উপর। তারপর তোমার চামড়ার উপর বাটিকের কাজ করতেন রথীন্দ্রনাথ, এগুলো শিখিয়েছেন। তারপর নন্দলাল বসু সেই বাটিকের কাজগুলো তুলি দিয়ে করিয়েছেন, শিখিয়েছেন। এগুলো যে শ্রীনিকেতনে যে এই সমস্ত হাতের কাজগুলো, প্রতিমা দেবী রথীন্দ্রনাথের যে স্ত্রী, রবীন্দ্রনাথের যে মানে বৌমা, তিনি কত কত মেয়েদের কত কত কুটির শিল্প তিনি শিখিয়েছেন। এই যেগুলো শেখালেন তারা, এই যে বয়ন শিল্প, এগুলো শেখালেন, সেগুলো তো এখনো আমরা গেলে পরে দেখি পাই। এখনো শান্তিনিকেতনে, তোমার শ্রীনিকেতনে, বা ওই যে তোমার ওই হাটটার সর্বত্র তো সোনাঝুরির হাট, এগুলো তো রবীন্দ্রনাথের সময় তিনি সৃষ্টি করে গেছেন। তো সেই সময় যেগুলো সৃষ্টি করেছিলেন, সেইগুলো থেকে তারা এখনো রোজগার করছে, এখনো সংসার প্রতিপালন করছে। ঠিক, মানে প্রাসঙ্গিকতা নানা দিকে, একদিকে তো শুধু নয়, কানাছে আমাদের রবীন্দ্রনাথ একদম তিনি আমাদের মানে আশ্রয়, একদম আশ্রয় সব সময়ের জন্যে। তারপর দেখো তিনি যে বলেন যে বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। ঠিক, হ্যাঁ, একদম। তারপর তিনি বলেছেন যে আমার যেটুকু সাধ্য করিব তা আমি। আমার সাধ্য শুধুমাত্র একটা গ্রামকে আলোকিত করা, আমি পৃথিবী আলোকিত করতে যাব না, কিন্তু গ্রামটাকে আলোকিত করি। একটা একটা করে গ্রাম যখন আমি আলোকিত করব, ধীরে ধীরে একটা দেশ আলোকিত হবে, ধীরে ধীরে একটা পৃথিবী আলোকিত হবে। তিনি ভীষণভাবে গ্রামের মানুষদের সমস্যাগুলো বুঝতে পারতেন, সেই কারণে তিনি গ্রামে গিয়ে কাজের কথা বলেছেন। নিজের ছেলেকে আমেরিকায় পাঠিয়ে কৃষিবিদ্যা করিয়েছেন, এবং তিনি তার ছেলেকে দিয়ে ভাবা যায় ওই সময়ে তিনি প্রতিশোরের ট্রাক্টর চালিয়েছেন রথীন্দ্রনাথ। মানে ভাবা যায় না এগুলো কিভাবে তাদের, মানে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা মানে প্রতিটি কাজের মধ্যে। তিনি তো শুধু কবি নয়, শুধু কবি হলে লিখে দিলাম, গান লিখলাম, গান গেল তা না, ছিলেন ভীষণ কর্মবীর, চিন্তনে মননে এক, কথায় কাজে ফারাক ওনার ছিল না, কথা আর কাজের মধ্যে যে প্রভেদটা তার ছিল না, যা বলেছেন তাই করেছেন। ঠিক। যেমন ধরো তিনি যখন সবসময় বলেন আর কি, যে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। সত্যটাকে তোমার গ্রহণ করতে হবে, সেটা যত বড় দুঃখময় হোক, যত বড় বিপদে আসুক, গ্রহণ করে তারপর সেটা থেকে তুমি তোমার উত্তরণের পথ বের করতে হবে। যেমন ধরো রবীন্দ্রনাথের তো 5 জন সন্তান আমরা সবাই জানি। রথীন্দ্রনাথ প্রথম সন্তান মাধুরীলতা, তারপর রথীন্দ্রনাথ, তারপর রেণুকা, তারপর মীরা যে অতসীলতা, তারপর সর্বকনিষ্ঠ হচ্ছে সোমেন্দ্রনাথ। সেই 5 সন্তানের মধ্যে তিনি 3 জন সন্তানের মৃত্যু দেখেছেন। শুধু বড় ছেলে রথীন্দ্রনাথ এবং ছোট মেয়ে যে মীরা দেবী, এই দুজনই বেঁচে ছিলেন। উনি যখন মারা যান তখন 2টি সন্তানকে জীবিত রেখে গেছেন আর কি। আর 3 জন, আর
ওনার যে স্ত্রী মৃণালিনী দেবী 1902-এ তিনি মারা গেছেন, এবং সেই 1902-এর এই 1 বছর পেরোনোর আগেই ওনার যে মানে রেণুকা মেয়েটি মারা গেলেন। তুমি চিন্তা করো, রেণুকা যখন যক্ষা রোগেতে আক্রান্ত, তখন রবীন্দ্রনাথ চিকিৎসার জন্যে রেণুকাকে নিয়ে আলমোড়াতে গেছেন। এটা দেখো কিরকম একটা পজিটিভ, হঠাৎ মনে পড়ে গেল এই ঘটনাটা। সত্যি আমি যখন পড়লাম, এটা বই পড়ে তো আমরা জানি, তখন আমি মানে কিছুক্ষণ সময় স্তব্ধ হয়ে বসেছিলাম। মেয়েটি মারা যাবে মানে শিওর জেনেও তিনি কিন্তু কীরকম দেখো মেয়েটির যত্নের কোনো অভাব করছেন না, তিনি নিজে আলমোড়া নিয়ে গেছেন। এবং যে মানে ট্রেনটা, একটা ট্রেন তিনি মিস করেছিলেন, পরের ট্রেনটার জন্য তাকে মানে অপেক্ষা করতে হচ্ছে। যে স্টেশনে অপেক্ষা করছেন সেখানে যে এই যে বিশ্রামাগার যেটা থাকে, ওটা প্রায় মাথায় লেগে যাচ্ছে, এতটাই মানে বাজে অবস্থা আর কি ঘরটার। আর মেয়েটা তো কি অবস্থা, তখন তিনি ভাবলেন মেয়েটা তো খায়ও নি কিছু, ভীষণই দুর্বল হয়ে আছে, একটুখানি দুধ যদি, তো স্টেশনে তিনি গিয়ে একটু দুধ আনতে গেছেন। মেয়েটাকে ততক্ষণে ট্রেন এসে গেছিলো, ট্রেনে বসিয়ে কামরায়, তারপর তিনি দুধ আনতে গেছেন। দুধ দিতে গিয়ে উনি দেখেন যে ওনার মানে ইয়েটা আর কি মানিব্যাগটা উনি ট্রেনে কামরায় ফেলে এসছেন নাকি। মাথাটা তো স্বাভাবিক, যেহেতু মেয়েটার এরকম অবস্থা। তখন তিনি গেলেন, গিয়ে ঢুকলেন, গিয়ে দেখেন যে মানিব্যাগটা কেউ চুরি করে নিয়ে গেছে। মেয়ে অসুস্থ, যক্ষা রোগে, তাকে ট্রিটমেন্ট করাচ্ছেন, দুধ আনতে গেছেন, দুধ দাম দিতে পারছেন না, পয়সা, মানিব্যাগটা ফেলে এসছেন, মানিব্যাগটা চোর চুরি করে নিয়ে গেছে। কিছুক্ষণ তিনি স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর তিনি ভাবলেন আমার চেয়ে তার বোধহয় প্রয়োজনটা বেশি ছিল। তুমি পজিটিভ চিন্তা ভাবনাটা করলেন। হ্যাঁ, পজিটিভিটি কাকে বলে, চুরি হয়ে গেছে তখন তিনি পজিটিভ কথাই ভাবছেন। ওর বোধহয় প্রয়োজনটা বেশি ছিল, ঠিক আছে ও নিয়ে গেছে, ওর প্রয়োজনটা যেন সুন্দরভাবে সে করতে পারে আর কি। তারপর তিনি তারপরে দেখো এই মেয়েকে নিয়ে যখন তিনি চিকিৎসা করছেন, নিজেই কিন্তু প্রচুর চিকিৎসা করছেন, ওই সময় তিনি কি লিখছেন জানো, শিশু কাব্যগ্রন্থের যে কবিতাগুলি, এই সমস্ত কবিতাগুলি উনি লিখছেন ওই সময়। শিশু কাব্যগ্রন্থের কবিতাগুলো কি অসাধারণ সব কবিতা, তো পড়েছো তো, এগুলো দেখেছো তো, এগুলো তো সব সদর্থক। অবশ্যই, কারণ এই করেই বললাম ওনার চিন্তনে মননে তিনি সদর্থক, তো সেই কারণে তার কাজকর্ম সৃষ্টি সমস্ত কিছু সদর্থক ছিল, একদম সদর্থক একটা ছাপ। একদম ঠিক তাই। হ্যাঁ, তো ম্যাডাম খুব সুন্দর কিন্তু আবৃত্তিও করেন। তো ম্যাডামের কাছ থেকে একটু ছোট্ট করে একটা আবৃত্তি শুনে নেব। আচ্ছা, আমি তাহলে একটা কবিতা আবৃত্তি করি, আমাকে তুমি থামিয়ে দিও, কারণ এই মুহূর্তে যে কবিতাটা মনে পড়ছে একটু বড় হতে পারে, তুমি থামিয়ে দিও আমাকে। না, কিছু হবে না, থামিয়ে দিলে। আচ্ছা, আমি থামবো, আর্ধেক বলে থামবো আর কি। এই কবিতাটা মানে এই কবিতার মধ্যেও তার যে বড় মেয়ের মৃত্যুর একটা মানে ছাপ আছে এই কবিতা, যে কবিতাটা পড়বো আর কি, মানে আবৃত্তি করবো। ডাক্তারে যা বলে বলুক না কো, রাখো রাখো খুলে রাখো শিওরের ওই জানলা দুটো, গায়ে লাগুক হাওয়া। ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া, তিতো কড়া কত ওষুধ খেলেন এ জীবনে, দিনে দিনে ক্ষণে ক্ষণে বেঁচে থাকা সেই যেন এক রোগ, কত রকম কবিরাজি কতই মুষ্টি যোগ, একটু মাত্র অসাবধানে বিষম কর্মভোগ। এইটে ভালো ওইটে মন্দ, যে যা বলে সবার কথা মেনে, নামিয়ে চক্ষু মাথায় ঘোমটা টেনে 22 বছর কাটিয়ে দিলেম এই তোমাদের ঘরে। তাই তো ঘরে পরে সবাই আমায় বললে লক্ষ্মী, সতী, ভালো মানুষ অতি। এ সংসারে এসেছিলেন 9 বছরের মেয়ে, তারপরে এই পরিবারের দীর্ঘ গলিবে 10-এর ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিনি আজ পথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাববো, এমন সময় ছিল কোথা,
এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু, সে কথাটা বুঝবো কখন, দেখবো কখন, ভেবে আগু পিছু এক টানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে, 22 বছর রয়েছি সেই এক চাকাতেই বাঁধা, পাকের ঘুরে আধা। এতটুকু থাক। খুব সুন্দর একটি আবৃত্তি আমরা ম্যাডামের কণ্ঠে শুনতে পেলাম। সংক্ষেপিত আর কি, একদমই, তবু খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো শুনে। কবিতাটাই তো সুন্দর। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। তার আগে বলবো আপনারা চোখ রাখবেন পজিটিভ বার্তার টিভি চ্যানেল, পজিটিভ বার্তার ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভিটির সঙ্গে থাকবেন। নমস্কার। নমস্কার।